সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজ 4 ফেব্রুয়ারি, আপনারা জানেন 2026। পাবনা টিভির আয়োজনে অগ্রগতির আটঘরিয়া ঈশ্বরদী পাবনা 4 অত্র অঞ্চলের মানুষের বিভিন্ন আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এবং বিভিন্ন সেক্টরে যারা প্রাজ্ঞ রয়েছেন তাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠান করে থাকি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি। সেই নির্বাচনে ঈশ্বরদী আটঘরিয়ার মানুষ একজন যোগ্য প্রার্থীকে খুঁজে নেবেন। আমরা সমাজের নানা অসঙ্গতি, প্রাপ্তি, সুবিধা অসুবিধা বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকের এই আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের ঈশ্বরদীর সন্তান, একসময় তুখোর ছাত্রী নেত্রী এবং বিশিষ্ট অভিনেত্রী এবং সংগঠক ইঞ্জিনিয়ার নাহিদ সুলতানা লেমন কে আমন্ত্রণ জানাচ্ছি। নাহিদ সুলতানা লেমনকে। আপা, আসসালামু আলাইকুম। পাবনা টিভির আয়োজনে আপনাকে স্বাগত জানাই। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য অশেষ ধন্যবাদ শামীম। একদম ধন্যবাদ আপা। আমন্ত্রণ জানাচ্ছি আরেকজন ব্যক্তিত্বকে, যিনি ক্রীড়া নিয়ে কাজ করেন, খেলাধুলা নিয়ে কাজ করেন এবং অত্যন্ত সাদা মনের একজন মানুষ। ঈশ্বরদী আলোবাগ ক্রীড়া সংগঠন, যেটি অনেক প্রাচীন একটি সংগঠন, ঈশ্বরদী আলোবাগ ক্রীড়া চক্র, আপনারা সবাই জানেন। সেই ঈশ্বরদী আলোবাগ ক্রীড়া চক্রের সম্মানিত সহ সাধারণ সম্পাদক এ.কে.এম. ফিরোজুল হক পায়েল। পায়েল ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম পায়েল ভাই। পাবনা টিভিকে এবং সেই সঙ্গে ওয়ালাইকুম আসসালাম, সেই সঙ্গে ধন্যবাদ জানাই পাবনা টিভিকে, সেই সঙ্গে আহসানুল্লাহ শামীম আজকে উপস্থাপনায় আছেন। সেই সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে ইঞ্জিনিয়ার লেমন আপা এবং সেই সঙ্গে পাবনা টিভির সকল কালিকুলাম যারা আছেন তাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঈশ্বরদীর আরেকজন সন্তান। তিনি একজন কৃষি উদ্যোক্তা এবং একসময় তুখোর ছাত্র নেতা ঈশ্বরদী সরকারি কলেজের। তিনি বর্তমানে রুরাল এগ্রো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব সারওয়ার হোসেন লালিমকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। জনাব সারওয়ার হোসেন লালিম। জনাব সারওয়ার হোসেন লালিম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জনাব সারওয়ার হোসেন লালিম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, ঠিক আছে। আমরা আরেকজন ব্যক্তি যিনি আমাদের সময় দিয়েছেন, হয়তো একটু দেরি হবে, জনাব শরীফুল ইসলাম তুহিন, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এককালে সাবেক ছাত্রনেতা এবং ঈশ্বরদী যুব দলের উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং দাসুরিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব শরীফুল ইসলাম তুহিন ভাই। তিনি হয়তো ব্যস্ততার কারণে একটু পরে যোগদান করবেন, আমার সাথে কথা হচ্ছে তার। তো আমরা অনুষ্ঠানে চলে যাই। আমি অনুষ্ঠানে প্রথমেই কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, তিনি একটি কথা বলেছেন যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমাদের আজকে যে ভোটার এই অঞ্চলের প্রায় 4,40,168 জন ভোটার, এর মধ্যে 49.68% হচ্ছে নারী ভোটার। তো যার ফলে একটা কথা আছে, নেপোলিয়ন বলেছিলেন আমাকে যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব।
তো এ বিষয়ে কথা বলবার জন্য ইঞ্জিনিয়ার নাহিদ সুলতানা লেমন আপা, যিনি আমাদের, আমি গর্ব করে বলি যে আমাদের একজন লেমন আপা আছেন। আমাদের অঞ্চলের মানুষ হয়তো জানেন না যে তিনি কত বড় মাপের একজন মঞ্চ অভিনেত্রী, টিভি অভিনেত্রী, এবং উনি সবসময় সংগঠন নিয়ে কাজ করেন। পেশায় উনি একজন প্রকৌশলী, সরকারি চাকরি করেন। তো আমরা প্রথমেই লেমন আপার কাছে যাচ্ছি। লেমন আপা, আপনার কাছে আমাদের প্রত্যাশা যে আগামী নির্বাচনে ঈশ্বরদীকে, আটঘরিয়াকে কিভাবে দেখতে চান আপনি, এবং সামনে আমরা যে একজন যোগ্য প্রার্থী খুঁজছি, সেই বিষয়ে নারীদের অধিকার নিয়ে আপনার মতামত ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। চমৎকার ভাবে ভালো লাগছে। নারীদের নিয়ে কথা বলতে প্রথমে বলতে হয় যে নারীদেরকে আসলে প্রথমে সাহসী হতে হবে এবং বুঝতে হবে যে আমি নারী, আমি সব পারি। আমাদের যেহেতু পুরুষ শাসিত মানে দেশ বা সংসার বা সমাজ যেটাই বলো, এখানে নারীদেরকে সবসময় পিছিয়ে রাখা হয়। দু তিনটা শব্দ যেটা আমরা ছোটবেলা থেকে শুনে অভ্যস্ত। এই তুমি কি তুমি বুঝবা না, দাঁড়াও আমি বলছি। তুমি পারবা না, দাঁড়াও আমি দেখছি। তুমি যেও না, আমি যাচ্ছি। হ্যাঁ, এই শব্দগুলো ছোটবেলা থেকে দেখতাম যে আমার মা, চাচা, খালাদের শুনতে। তো তখন থেকেই আমার একটা ইয়ে ছিল যে কেন আমি পারবো না। আর আমার সবচেয়ে পজিটিভ দিক ছিল যে আমার বাবা ছিলেন নারী জাগরণে সহায়তা করার মতো একজন মানুষ। উনি আমাকে খুব আর্লি ছেড়ে দিয়েছিলেন তুমি কতদূর যেতে পারো এটা দেখার জন্য। তো আমি যেতে পেরেছি, আমি রাজনীতি করেছি, আমি কলেজ সংসদে ছিলাম, আমি 34 বছর ধরে অভিনয় শিল্পের সাথে জড়িত আছি, মঞ্চে 34টা বছর পার করে ফেলেছি অলরেডি, আমি মিডিয়ায় আছি, আমি দেশের কাজ করছি ইঞ্জিনিয়ার হিসাবে, আমি গান লিখছি, আমি অভিনয় করছি, গান লিখছি এবং শামীম তুমি জানো যে আবৃত্তি পর্ষদ বলে একটা সংগঠনে আমরা দীর্ঘদিন আবৃত্তি করেছি। তুমি তখন আমি ছিলাম আপনার ছাত্র, আপনার কাছ থেকে আমার শেখা প্রথম আবৃত্তির হাতে খড়ি। হ্যাঁ, তুমি অনেক ছোট ছিলে এবং পাবনা কলেজে একক অভিনয় করা, কলেজের অভিনয় করা, পাবনা আমি ঈশ্বরদী থেকে যখন পাবনায় গেলাম, ড্রামা সার্কেল বলে একটা সংগঠন, সেখানে জড়িত হওয়া, ওখানে কিছুদিন কাজ করা। তো এগুলো আসলে ভেতর থেকে একটা সাহসের ব্যাপার থাকে। এই সাহসের পেছনে পরিবারের সাপোর্টটা বড় দরকার এবং আমি পরিবারের সাপোর্টটা পেয়েছিলাম আমার বাবার কাছ থেকে, আমার ভাইয়ের কাছ থেকে, এখন আমি পাচ্ছি আমার স্বামীর কাছ থেকে, যার কারণে আমার এগিয়ে যাওয়াটা অনেক সহজ হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে, অনেক সত্য হচ্ছে। তো আমার মেয়েদের বিষয়ে, নারীর বিষয়ে তুমি বলছো, নারীদেরকে আমি একটা কথা বলতে চাই যে প্রথমে সাহস এবং আপনার ভেতরে যেটা আছে সেটার প্রকাশের ভঙ্গি আপনার থাকতে হবে। যদি আপনি প্রকাশ করে আপনার স্বামীকে, আপনার সন্তানকে, আপনার বাবাকে, আপনার ভাইকে বুঝাতে পারেন যে হ্যাঁ আমি পারবো, তাহলে আপনি যদি নিজে মনে করেন আমি পারবো, এক পা এগিয়ে যান, আপনার পদক্ষেপ দেখে পরিবারের আরেকজন হয়তো বলবে হ্যাঁ ও পারবে, ও আর এক পা এগিয়ে যাক। আর নির্বাচনের কথা হচ্ছে, যেহেতু আমি ছাত্র দল করে এসেছি, তো একটা দল সেই ছোটবেলায় বুকের ভেতর থেকে লালন করে আসছি গত 17 বছর, অনেক মানে এই ছাত্র দল করা, বিএনপি সাপোর্ট করা বলে অনেক অফিসিয়ালি হ্যারাসমেন্টেরও শিকার হয়েছি। নানানবিধ বদলি, এটা সেটা এই সেই, যাই হোক, এটা আমাদের সমাজেরই একটা অংশ, আমাদের সমাজের একটা সমাজ ব্যবস্থা। তো এখানে আমার কোনো মানে দুঃখ নেই যে এই ব্যবস্থা পনা হয়তো আরো কিছুদিন চলতে থাকবে। নেক্সট জেনারেশন আসলে, আমাদের সন্তানরা যখন বড় হবে, তখন তাদের চিন্তাধারা কিন্তু একটু অন্যরকম। তো আমি আমার মা বোনদের একটা কথাই বলবো যে আপনি বিভ্রান্ত হবেন না,
আপনার স্বামী বলে দিয়েছে যে আপনি অমুককে ভোট দেবেন বা অমুককে সাপোর্ট করবেন, আপনার সন্তান বলে দিয়েছে, আপনার ভাই বলে দিয়েছে, বিভ্রান্ত হবেন না। আপনি স্বাধীন, এই জায়গাটা আপনি স্বাধীন, আপনি আপনার ইচ্ছে মতো, এবং এটা খুবই গোপনীয়। সো আপনার ভয়ের কিছু নাই। আপনি নির্বাচন করবেন যাকে আপনি পছন্দ করেন। আমি একটা দল করি বলেই আমি বলবো না। আপনি যাকে মনে হয় যে এই লোকটাকে দিয়ে আমার উন্নতি হবে, আমার এলাকার উন্নয়ন হবে, কারণ এই এলাকাটা আমি অনেক ছোটবেলা থেকে দেখেছি। আমি পাকশিতে বড় হয়েছি একটা সুশৃঙ্খল পরিবেশে, যেহেতু আমার বাবা রেলওয়েতে চাকরি করতেন। আমার সেই সূত্রে পাকশিতে থাকা, এবং আমার দাদা রেলওয়ে স্টেশন মাস্টার ছিলেন, পাকশি স্টেশন মাস্টার। পদ্মা ব্রিজটা যখন যুদ্ধের সময় একটা ধসে পড়েছিল, তখন ওটা যখন রিপেয়ার করা হয়েছে, আমার দাদা ওখানে বসে বসে দেখতেন। সেই গল্প আমরা দাদার মুখ থেকে শুনেছি। তো হার্ডিং ব্রিজ। হার্ডিং ব্রিজ। তো পাকশির ওই সুন্দর একটা মনোরম পরিবেশে, যেখানে একটা গোছানো একটা শহর ছিল, হ্যাঁ, যেখানে একটা নারী মঙ্গল সমিতি ছিল, যেখানে মহিলারা সেলাই শিখতেন, যেখানে মহিলারা রান্না শিখতেন, যেখানে মহিলারা একে অপরকে সম্পর্কে জানতেন, বা সংসারের আয়োজন হিসাব নিকাশ করতেন। একটা ইনস্টিটিউশন ছিল যেখানে প্রচুর বই ছিল, যেখানে আমাদের বাবার কলিগরা, এক কথায় পুরুষরা অফিস শেষ করে বাসায় এসে পরিবারকে কিছুটা সময় দেওয়ার পরে তারা চলে যেতেন সেই ইনস্টিটিউটে। সেখানে অনেক বই ছিল, সমরেশ মজুমদারের বই, সেই আমি ছোটবেলায় দেখেছি পাকশিতে। সম্ভবত 82 সালে প্রথম টেলিভিশন আসে পাকশিতে। ওই ইনস্টিটিউটে সবাই চলে যেতাম আমরা রাতে টিভি দেখতে, পড়াশোনা শেষ করার পরে সবাই চলে যেতাম। এবং কালচারাল একটা এরিয়া ছিল পাকশি, পাবনা, ঈশ্বরদী। তার নিদর্শন আমাদের আছে। আমাদের অনেক ভালো ভালো অভিনয় শিল্পী পাকশি, পাবনা, ঈশ্বরদী থেকে এই বাংলায় ওই বাংলায় কাজ করছে। আপনারা কিন্তু এখন সবার কথা এখন জানেন। আপা একটু আমি আপনার সাথে যোগ করি যে হুম। আপনারা যারা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে 80-র দশক থেকে 90 দশক পর্যন্ত বা 2000 সাল পর্যন্ত একটা জেনারেশন কিন্তু ঈশ্বরদী, পাবনা বা এই অঞ্চলের মানুষ কিন্তু জাতীয় বিভিন্ন সেক্টরে কন্ট্রিবিউট করেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে নাই বললেই চলে, না ক্রিয়া, নাকি সাংস্কৃতিক, নাকি কালকেই আমরা আলাপ করছিলাম যে এই অঞ্চলটার একটা ভয়াবহ করাল থাবা হচ্ছে মাদকের, মানে মাদকাসক্ত। যাক আপা, আমি আবার আপনার কাছে আমি আসবো। আমি জি। শুধু মাদক বলবো না, দুটো জিনিস আমাদেরকে গ্রাস করে ফেলছে, আমাদের সন্তানদেরকে। একটা হচ্ছে মাদক, একটা হচ্ছে এই যে অপসংস্কৃতি, একটা ডিভাইস, একটা হ্যাঁ। ডিভাইস জি। শুধু সন্তানদের না, আমাদের জেনারেশনকে, আমাদের সন্তানদেরকে গ্রাস করে ফেলছে। তো এই ডিভাইসের কারণে আর এই মাদকের কারণে ঈশ্বরদী কেন, সারা দেশই পিছিয়ে পড়ছে, দেশটাই পিছিয়ে যাচ্ছে। তার মানে আপা বলতে যাচ্ছেন ডিভাইসের যেমন পজিটিভ ব্যবহার আছে, ডিভাইসের নেগেটিভ ব্যবহার আছে, যেটা আমরা অবশ্যই। স্কুলিং থেকে, আমাদের হ্যাঁ, স্কুলিংটা খুব জরুরি। যে আমরা দেখা গেল যে ছোট বাচ্চাদেরকে এখন ডিভাইস দিয়ে দিচ্ছি একটা, বা তাদেরকে ঠান্ডা রাখার জন্য, কান্না করার জন্য। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা হয়তো এরকম একটা নিয়ন্ত্রণ আসা উচিত যে হ্যাঁ, এসএসসির আগে তারা কোনো ডিভাইস ব্যবহার করতে পারবে না, বা ফেসবুক অ্যাকাউন্ট করতে পারবে না, বা এই ধরনের কিছু নিয়ম আসার দরকার। আপা, আমি আবার আসছি আপনার কাছে, আবার আসবো আপনার কাছে। আমি এখন একটু চলে যাচ্ছি জনাব একে ফিরোজুল হক পায়েল, যিনি দীর্ঘদিন যাবৎ ঈশ্বরদী আলোবাগ ক্রিয়া সংস্থার সাথে যুক্ত রয়েছেন, এবং তিনি একজন সাদা মনের মানুষ এবং এলাকার মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। জনাব ফিরোজুল ইসলাম পায়েল। পায়েল ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলবার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আহসানুল হক সাহেব। জনপ্রতিনিধিদের কাছে গণমানুষের প্রত্যাশা নিয়ে বিশেষ আয়োজন, অগ্রাধিকার আটঘরিয়া ঈশ্বরদী। আজকের এ আলোচনা আসলে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,
ঠিক আর মাত্র কয়েকদিন বাকি আছে এই মুহূর্তে। তো সেক্ষেত্রে আমাদের আসলে যারা আগামীতে জনপ্রতিনিধি হবে তাদের সত্যি আটঘরিয়াবাসীর অনেক প্রত্যাশা রয়েছে। তো আমি যেহেতু একজন ক্রীড়া সংগঠক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠক, সেই হিসাবে আমার ব্যক্তিগত বিষয় তাদের কাছে আমার কিছু দাবি দেওয়া এবং জনমানুষের প্রত্যাশা অনুযায়ী আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো, আমাদের আসলে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ধীরে ধীরে শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, তারপরে মধ্যবয়স এবং সর্বশেষ মৃত্যুকাল। তো আমার প্রত্যেকটা মানুষের তার চিন্তা চেতনা মানসিকতা গড়ে ওঠে শিশুকাল থেকে। সে যে পরিবেশে থাকে আসলে সেই পরিবেশে সে যা পায়, সে যা দেখে, সে যা উপলব্ধি করে, এটাই তার চিন্তা চেতনার মধ্যে ধীরে ধীরে প্রতিফলিত হয় এবং এখান থেকেই তার নিজস্ব চিন্তাধারা, বিবেক, জ্ঞান, বুদ্ধি তৈরি হয়। তো সেই ক্ষেত্রে শিশুকাল থেকে বাচ্চারা খেলাধুলায় বেশি আগ্রহী, উৎসাহী হয়। তো শিশুকাল থেকেই আসলে আগে আমরা যখন দেখছি বাচ্চাদের খেলাধুলার জন্য সাধারণত মেয়েদের পুতুল এ ধরনের কিংবা ওই রান্না বান্নার বিভিন্ন আহ মানে ছোট ছোট মাটি কিংবা প্লাস্টিক কিংবা সিলভার জাতীয় হাঁড়ি পাতিল এগুলো নিয়ে তারা খেলতো। আর যারা ছেলে বাচ্চা তাদের দেখছি তারা বলের প্রতি বেশি আসক্ত থাকতো। বল, তারপরে আসলো আমাদের দেশে যেহেতু ক্রিকেট জনপ্রিয়তা পেল, এখন বাচ্চারা ক্রিকেটের উপরে বেশি আসক্ত। এইগুলো ধীরে ধীরে কেন যেন এই সমাজ থেকে উঠে যাচ্ছে। আগে প্রত্যেকটা পাড়া মহল্লায় ক্লাব থাকতো, যেমন ঈশ্বরদী আলাওয়াত ক্রীড়া সাংস্কৃতিক ও চিত্রবেদনা সংস্থা, তার পাশেই আমাদের নবরণ ক্রীড়া সংস্থা, ঈশ্বরদী মোহামেডান ক্রীড়া সংস্থা, ব্রাদার্স ইউনিয়ন, আবাহনী ক্রীড়া চক্র, উত্তরণ, রেনেসা, বিভিন্ন আরো অনেক এগুলো শুধু পৌর এলাকার মধ্যেই, এছাড়াও আরো আছে এবং সারা ঈশ্বরদী বিভিন্ন 7টা ইউনিয়ন আছে, আটঘরিয়া আছে, সব মিলে অনেক পাড়া মহল্লায় বলতে গেলে ক্লাবের একটা প্রতিযোগিতা ছিল। কিন্তু ধীরে ধীরে এই ক্লাবগুলোর পরিবেশ যখন আসলে আমরা ধরে রাখতে পারি নাই, তখন থেকে সামাজিক সবকিছুই কেমন যেন মানে সামাজিকতাও পরিবর্তন হয়ে গেছে। আগে সবকিছু সামাজিকতা দেখতাম যে এই ক্লাব কেন্দ্রিক। বাচ্চারা ছোটবেলায় তার বাবারা কিংবা বড় ভাই তারা হাতে কিংবা কোলে কিংবা কাঁধে করে ক্লাবের মাঠে নিয়ে যেত, সেখানে তারা হাঁটা শেখাতো, বল দিত। যখন একটু বড় হতো তাদের বল নিয়ে খেলতো, বড়রা খেলছে পাশাপাশি বাচ্চারা উৎসাহিত হয়ে খেলতো। তো এই পরিবেশগুলো 80-90 দশক পর্যন্ত ঠিক ছিল। তারপরে ধীরে ধীরে আসলে এই পরিবেশগুলো আমরা ধরে রাখতে পারি নাই, এই পরিবেশগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে খেলাধুলা বলতে গেলে আমাদের একেবারেই মানে জেলা উপজেলা পর্যায়ে উঠে গেছে। এত বিভাগীয় শহরগুলোতে এখনো আছে, বিশেষ করে ক্রিকেট এবং কিছু ফুটবল খেলা আছে। আমাদের আলুবাগ ক্লাব প্রতিষ্ঠিত বাংলা 19 হলো 1375 সাল 1 বৈশাখ, আর ইংরেজিতে 1969 সাল। সেই সময় থেকে আমাদের যারা সিনিয়ররা ছিলেন প্রতিষ্ঠাতা তারা অনেকে প্রয়াত হয়েছে, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই ক্লাব থেকে তারা স্বাধীনতা 1969 সালে যখন এই ক্লাব প্রতিষ্ঠিত হয়, তারপর পরে 70 সাল থেকে দেশের স্বাধীনতা নিয়ে আস্তে আস্তে আন্দোলন শুরু হয়। 71 সালে সেই সময় তত্ত্বাবধায়ক যুবক যারা এই ক্লাবের সদস্য ছিল তারা প্রত্যেকেই মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করত এবং প্রত্যেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে এবং স্বাধীনতার পরে তারা এই ক্লাবকে ধরে রাখছে। এই ক্লাবে দীর্ঘদিন ধরে
ভলিবলটা খুব জনপ্রিয় ছিল এবং উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে আহ, মানে বেস্ট টিম ভলিবলে সেটা আলোয়াক ক্লাব। আমার আমার যেমন ছোটবেলার একটু স্মৃতি পায়েল ভাইয়ের সাথে শেয়ার করি। আমরা ছোটবেলায় সেই বিভিন্ন কলেজ পাড়া থেকে আলোবাগ ক্লাবে আসতাম আর শুনতাম মার রে মকলেস, মার রে স্বাধীন, মানে ওই যে ফুটবল এই সে- ভলিবলের যে ম্যাচ করা। হ্যাঁ, তো এই স্মৃতিগুলো হ্যাঁ কিন্তু সেটা এখনো আমাদের আছে। হ্যাঁ, সেটা আসলে আমাদেরও মানে সেটা আমি স্মরণ করতে যাচ্ছিলাম যে সেই সময় আমাদের জাতীয় মানের এই আলোবাগ ক্লাব থেকে প্লেয়ার তৈরি হয়েছে এবং এই আলোবাগ ক্লাবে যত প্রতি বছর টুর্নামেন্ট কোনো না কোনো টুর্নামেন্ট হতো, সেই টুর্নামেন্টে প্রত্যেকটা ডিফেন্সের টিমগুলো আসতো, তাদের টিমের প্লেয়ার গুলো আসতো জাতীয় টিমের মানে অন্তত 2-3 সেট যা প্লেয়ার হলো ঈশ্বর দিতে খেলতে আসতো এবং সারা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর এসব জায়গা থেকেও মানুষ উৎসাহ সহকারে খেলা দেখতে আসতো। সেই সময় আলোয়াক ক্লাবের আমি স্মরণ করি শ্রদ্ধার সাথে যারা প্লেয়ার ছিল জাতীয় মানে, যেমন মখলেসুর রহমান, ওয়াহিদুল হাসান টপি, নাজমুল হাসান স্বপন, মাহবুল হাসান স্বাধীন, তারপরে হেলাল, তারপরে নান্টু বিশ্বাস, তারপরে রুবেল বিশ্বাস, তারা পারভেজ কাজী নূর, তারা জাতীয় জাতীয় মানের প্লেয়ার ছিল এবং তাদের তাদের সঙ্গে খেলে জিতার জন্য জাতীয় টিমের মানে ফার্স্ট 6 সেট যেটা সেটা নিয়ে আসতো প্রতি টুর্নামেন্টে। তারপরেও কম্পিটিশন হতো, হয়তো কখনো এরা জিততো, কখনো হয়তো জাতীয় টিমের প্লেয়াররা জিততো এবং পরবর্তীতে আমাদের ব্যাচে তপন সর্দার, আমির আলী বিরু, বাবর আলী, গাদন, তারপরে টিপু, সে সময় আমরা সবাই আমাদের একটা টিম ছিল। আমাদের পরে আর একটা টিম আসলো যেটা আমাদের হাত ধরে তাদের খেলা শেখা। সে টিটু মান্নান রাজশাহী ইউনিভার্সিটি টিমের সে ক্যাপ্টেন ছিল এবং টিটু ছিল জাতীয় টিমে বাংলাদেশ জাতীয় ভলিবল টিমের সে হলো ক্যাপ্টেন এবং দীর্ঘদিন সে ক্যাপ্টেন ছিল। তো এই এই আলোবাগ ক্লাব থেকে জাতীয় দলের প্লেয়ার তৈরি হয়েছে এবং সেই দলের মানে সে হলো নেতৃত্ব দিচ্ছে। তো এখন আসলে এই পরিবেশটা আমরা পরবর্তীতে ধরে রাখতে হবে এবং আমার মনে আছে তো জাতীয় ভলিবল ফেডারেশনের উদ্যোগে প্রতি বছর যেমন জাতীয় ভলি লিগ হয়, সেই লিগ ঢাকাতেই হয় কিংবা ঢাকা পার্শ্ববর্তী এলাকায় হয়। তো ঢাকার বাইরে একবারই তারা হলো শুধু এই আলোয়াত ক্লাব এই ভলি মানে ভলি টিমের এবং ভলি খেলার যে একটা পরিবেশ, এই পরিবেশে তারা এত সন্তুষ্ট ছিল যে তারা একবার উদ্যোগ নিল এবং আমাদের সিনিয়র যারা প্লেয়ার ছিলেন তারা ক্লাবের সদস্য, তারা এই ক্লাবের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করলো এবং ভলিবল ফেডারেশন থেকে তারা জাতীয় ভলি লিগ, এটা 2009 সালে এটা অনুষ্ঠিত হয় যেটা মারোয়াড়ি আলোবাগ স্কুলে ক্লাবের হয়েছিল, সোনা সহযোগিতায় মারোয়াড়ি স্কুলের এবং ওখানে হয়েছিল। হ্যাঁ এটা এটা সেই সময় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিডিআর, পুলিশ, আনসার বাহিনীর টিম ছিল। সেটা পুরুষ টিম ছিল মোট 12টা এবং মহিলা টিম ছিল মোট 8টা এবং মহিলা এবং পুরুষ এই ন্যাশনাল যে লিগটা সেই লিগটা এই ঈশ্বরদী এসএম স্কুলের মাঠে আলোবাগ ক্লাবের সহযোগিতা আলোবাগ এবং ভলিবল বাংলাদেশ জাতীয় ভলিবল ফেডারেশনের উদ্যোগে এখানে অনুষ্ঠিত হয়। তো সেই সময় মানুষের মধ্যে খেলাধুলার প্রতি যে আগ্রহ, যে উৎসাহ, সেগুলো ধীরে জি ধীরে জি। তারপরে 2009 লাস্ট, তারপর থেকে আসলে আর এসব দিয়ে আমরা পরিবেশ ধরে রাখতে পারি। এটার পেছনে কিছু কারণ আছে। সেই কারণটা হলো যে এই এটার জন্য রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাব ছিল, তাদের সদিচ্ছার অভাব ছিল আমি বলবো। এই কারণে আমি তাদের কাছে প্রত্যাশা করি এই মাঝে যে সমস্যা মানে মাঝে যে গ্যাপটা পড়ে গেছে এইটা যেন কন্টিনিউয়াস না হয় এবং পরবর্তীতে এটা থেকে আমাদের পুনরুদ্ধার হইতে হবে এবং হ্যাঁ, এখন থেকেই পায়েল ভাই আমরা আপনার কাছ থেকে সচেতন কারণ হতে এবং হবে যে ব্যাখ্যা
কিভাবে আবার কারণ এবং ব্যাখ্যা আমরা আবার এর আসবো। কারণটা হলো যে আসলে আমরা আসবো, আমাদের আবার আমরা শুনবো আপনাকে, এর মানে কারণটা হলো আবার আমরা আমি আসবো। যেটা হ্যাঁ, আচ্ছা আমরা আসবো আবার। আমরা আরেকজন সহ আলোচক, তার কাছেও কিছু আগে শুনি, তারপরে আবার ফিরে এসে আপনার কাছ থেকে কারণ শুনবো। সারোয়ার হোসেন লালিম, আপনি একজন কৃষি উদ্যোক্তা, আপনি রুরাল এগ্রো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। তো আমরা মূলত কৃষি নিয়ে আপনার কাছে জানবো যে আপনি জানেন যে ঈশ্বরদী অঞ্চল বা আটঘরিয়া অঞ্চলে ব্যাপক কৃষি উৎপাদন হয়, এবং আমরা একটা জিনিস দেখছি যে আমাদের যে উৎপাদন, সেই উৎপাদনের একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে প্রতিটা জায়গায় কৃষক তার ন্যায্য মূল্য পায় না, কৃষক তার সঠিক সার প্রয়োগ করতে পারে না, বা আজকে কৃষি ব্যবস্থায় যে আধুনিকায়ন হয়েছে সেই আধুনিকায়নে এখনো পরিপূর্ণ নয় কৃষক, এবং যার ফলে কি হচ্ছে, ন্যায্য মূল্য পাচ্ছে না, উৎপাদন করছে কিন্তু বাজারজাত করতে পারছে না, যেটা শিল্প ক্ষেত্রে হোক বা সেটা কৃষি ক্ষেত্রে হোক, বাজারজাত করতে পারছে না। আপনি একজন ইয়াং উদ্যোক্তা এবং দীর্ঘদিন ধরে কৃষি নিয়ে কাজ করছেন। আপনার ইয়েতে প্রায় আমি জানি 3,000 কৃষক রয়েছে যারা আপনার সদস্য। আপনি এই ব্যাপারে কিছু বলুন যে আপনার প্ল্যানিং বা প্রত্যাশা কি। আপনি আনমিউট করে নেন, আপনার সাউন্ড বন্ধ করা আছে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আপনাকে আমার অনেক অভিনন্দন আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমাকে আলোচনায় অংশগ্রহণ করতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে আমার পরিচয়টা দিই। আমি সারোয়ার হোসেন লালিম। আমার বাড়ি ঈশ্বরদী সরকারি কলেজের পেছনে। আমি রুরাল এগ্রো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। এতটুকুই আমার পরিচয়। আমি কলেজ পড়াতে বেড়ে উঠেছি। তো কৃষি নিয়ে আমার মোটামুটি দীর্ঘদিনেরই আহ, অভিজ্ঞতা। যতটুকু বয়স হয়েছে কৃষির সাথে আছি, কৃষি ভালো লাগে। তো ঈশ্বরদীতে কৃষিতে যে সমস্যা, সেই সমস্যার আমি মূল উৎপাদন করতে গিয়ে দেখছি যে এটা মূল সমস্যা, সেটা হলো কৃষকরা সবাই আহ উম, এই চক্রবৃদ্ধি সুদের কাছে খুবই নিগৃহীত বলতে পারে। প্রত্যেকটা কৃষকের কিছু না কিছু কিস্তি আছে। এরা এই ফসল উঠাবে কি, ফসল উঠানোর আগে কিস্তিতে ওরা জর্জরিত। ওদের উন্নতি না হওয়ার মূল কারণ, দুইটা কারণ আমি আইডেন্টিফাই করছি। সেটা হলো একটা কিস্তি, এই সুদের এটা, আরেকটা হলো তার আহ একদম রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে ফসল উৎপাদন করে, সেটা ন্যায্য মূল্য পায় না। সেটা সেই পাইকার, সেই ফইরা বলেন যারে, এরা তাদের থেকে নিয়ে সিন্ডিকেটের আওতায়। সিন্ডিকেট, ঠিক, ইয়েস ইয়েস ইয়েস, সিন্ডিকেট করে এরা ন্যায্য মূল্য পায় না। যখনই ন্যায্য মূল্য পায় না, তখন ওদের যে চিন্তা থাকে এই বছর আমি আমার ফসলটা বিক্রি করে কিস্তিটা শোধ করে দেবো, আর কিস্তি নেবো না। কিন্তু আবার পরের বছর দেখা যাচ্ছে তার ঋণ নেওয়া লাগতেছে। তো আর এই কিস্তিটা এমন ভাবে সাজানো, এই সিস্টেমটা, এই চক্রবৃদ্ধি সুদ, যারা কমার্সে পড়ছে তারা ভালো জানবে, এবং সাধারণ মানুষ এখন বুঝে গেছে অনেকে, ইয়ের যুগ, ইন্টারনেটের যুগ। এই চক্রবৃদ্ধি হারের সুদ প্রত্যেকটা বছর একটা কৃষককে বেশি থেকে বেশি আপনার করতেছে, ওরে ডিপ প্রবলেমে ফেলাচ্ছে। এই 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 প্রবলেম সে ওভারকাম করে বাইরে আসতে পারছে না। পুরো মাকড়সার জালের মতো আমাদের দেশের এই কিস্তিটা গেছে। এই উদ্দেশ্যে আমরা কাজ করতেছি, আমার ফাউন্ডেশন কাজ করতেছে। আমি গত 1 তারিখে আমার আপনারা ফাউন্ডেশনের কি কোনো সকল সদস্য, ঋণ কার্যক্রম করেন? আপনারা না কি না কোনো না, ঋণ কার্যক্রম? আমার তো প্রথম পদক্ষেপই ঋণ থেকে বের করা মানুষের সাথে। মানুষকে ঋণ তো সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক, আসলে এই উৎপাদন ব্যবস্থার সাথে সাংঘর্ষিক। তো ঋণ ঋণ দিতে পারে, ঋণ দেওয়া যেতে পারে। সেটা আহ, ফসলি ঋণ বলেন, একটা দীর্ঘমেয়াদী সময় দিয়ে একটা একটা সরকারি নীতিমালার মাধ্যমে ঋণ দেওয়া যেতে পারে। কিন্তু যেটা আপনার আমরা করতেছি এখন, আমরা বিভিন্ন এনজিও যেটা করতেছি, সেটা 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 শুধু লাভের জন্য, এটা রক্ত শোষা ঋণ। আমাদের কোনো ঋণ কার্যক্রম নেই। আমরা শুধু কৃষকদের কিভাবে ডিজিটালাইজেশন করতে পারবো, কিভাবে কৃষককে প্রশিক্ষিত করতে পারবো, কৃষি ক্ষেত্রে কিভাবে বৈজ্ঞানিক যন্ত্রপাতি
আহ চাষাবাদে প্রয়োগ করতে পারবে, কৃষকদের ড্রোন দিয়ে কিভাবে চাষাবাদ করতে পারবে, মাটির স্বাস্থ্য, যেটা খুবই অ্যালার্মিং ঈশ্বরদীর জন্য। আহ, আমরা সরকার কৃষকদের সার, বীজ, পেস্টিসাইড দিচ্ছে, কিন্তু এটা কিভাবে কত মাত্রায় প্রয়োগ করতে হবে এটা কিন্তু জানে না। আজকে বিকালে একটা ফসলে পেস্টিসাইড দিচ্ছে, পেয়ারা, আম, কাঁঠাল, লিচু যাই বলেন, সকালেই ওটা বিক্রি করতেছে। তার মানে আপনি ডাইরেক্ট বিষ খাচ্ছেন। রাত্রে দিচ্ছে, ও তো জানেই না যে অন্তত 15টা দিন আগে এই পেস্টিসাইড ইউজ করে তারপরে ফসলটা উঠাতে হবে। তাহলে কৃষক যদি ঠিক না থাকে, আপনিও ঠিক থাকবেন না, আমিও ঠিক থাকবো না। এটাই হলো প্রথম ব্যাপার। এই আমাদের যারা জনপ্রতিনিধি হবে, ওনাদের কাছে আমার বিনীত নিবেদন থাকবে, যে আসুক অন্তত ঈশ্বরদীটারে মডেল হিসাবে তৈরি করতে হবে। কারণ ঈশ্বরদী উত্তরবঙ্গের প্রবেশদ্বার। ঈশ্বরদী মডেল হিসাবে তৈরি হলে উত্তরবঙ্গ তৈরি হবে। উত্তরবঙ্গ তৈরি হলে কিন্তু সারা বাংলাদেশ এটার মডেল হিসাবে নেবে। সারা বাংলাদেশকে একসময় আপনি খুবই পৃথিবীর মডেল গুরুত্বপূর্ণ হিসাবে একটা নেবে। কথা বলেছেন যে উত্তরবঙ্গকে বলা হয় যে ফসলের শস্য ভাণ্ডার। বাংলাদেশের ফসলের হ্যাঁ, শস্য হ্যাঁ, ভাণ্ডার কিন্তু এইখানে হ্যাঁ, আমি আপনার সাথে আরো কিছু কানেক্টিং দিই যে আমার দীর্ঘ অভিজ্ঞতায়, যেহেতু আমি বাজার ব্যবস্থাপনার সাথে যুক্ত, প্রথম হচ্ছে যে আমি যদি সুস্থ নিরাপদ খাদ্যটা না খেতে পারি, আমার সন্তান বলবেন, আমরা ইয়েস, সবাই ইয়েস, যদি নিরাপদ খাদ্যটা না খেতে পারি, তাহলে এখন নিরাপদ খাদ্যটা প্রডিউসই করতে জানি না। তো নিরাপদ খাদ্য না, উৎপাদনের প্রথম হচ্ছে যে আমার কেমিক্যাল সার ব্যবহার করা যাবে না। হ্যাঁ, আমার অ্যান্টিবায়োটিকের মতো সামান্য লাগতে পারে, কিন্তু আমরা কম্পোজিট সার, আমরা আজকে অর্গানিকের কথা বলি, আমার মাটি অর্গানিক না হলে ফসলটা অর্গানিক হবে কিভাবে? তাহলে আপনি সম্ভব না। খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। আমি সুদের চক্রের মধ্যে একটা উৎপাদন, যেটাই উৎপাদন করেন, কত পার্সেন্ট লাভ করে একটা মানুষ? কৃষক হয়তো 15% বা 20% লাভ করে, তার ইন্টারেস্ট দিতে হয় সুদ, মানে চক্র আকারে 39%। আমি হিসাব করে দিই, 39% টাকে চক্র আকারে, কিস্তি আকারে শোধ দিতে হয়। তাহলে আবার এসে কি করে বিক্রি করতে যখন আসে, মাথায় ঘাম পায়ে ফেলে যখন হাটে বিক্রি করতে আসে, তখন সে কি করে, আবার সিন্ডিকেটের আওতায় পড়ে। আজকে আমরা সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা চাই যে কৃষক এবং ভোক্তার ডিরেক্ট কানেক্টিভিটি। এই কানেক্টিভিটি হ্যাঁ, করার জন্য আমাদের যেটা প্রয়োজন, লজিস্টিক সাপোর্ট হবে। আমি যদি দেখি যে আমার ঈশ্বরদীর গাজর, আমার ঈশ্বরদীর লিচু ইউকেতে 10 পাউন্ড 5 পাউন্ডে বিক্রি হয়, তাহলে আমার ভ্যালু অ্যাড হলো। তাহলে আমার এই সবজিগুলো ঢাকা শহরে এসে 15 টাকার গাজর ঢাকা শহরে 80 টাকা, ঢাকা শহরে কোনো সবজি 80 টাকার নিচে নাই। তাহলে কৃষকের ঘরে যেন পয়সাটা যায়, ন্যায্য মূল্যটা যায়, এই বিষয় নিয়ে কথা বলবো। আমরা আবার আসবো লালিম আপনার কাছে, সারোয়ার। আপনার হ্যাঁ, আছি, আছি, গঠনমূলক আছি। আলোচনা খুবই ভালো লেগেছে। আপার কাছে আমার আবার আরেক আশা, আপনি নারী জাগরণ নিয়ে কাজ করেন, নারী সংগঠন নিয়ে কাজ করেন, এবং একটা খুব মূল্যবান কথা বলেছেন যে বাড়ির অভিভাবক মানে পিতা, ভাই এবং স্বামী যদি একটা নারীকে এগিয়ে না দেয়, যেমন আমি দুলাভাইকে চিনি, রুহুল আমিন, উনি অত্যন্ত সাদা মনের মানুষ এবং বাংলাদেশের একজন নামকরা ডিজাস্টার ম্যানেজমেন্টের ত্রাণ ইয়েতে কাজ করেছেন, এবং তিনি সারাটা দিন কিন্তু এই জনগণের উপকারের স্বার্থে কাজ করে যাচ্ছেন। আমি যে সময় লাইভ করছি সেই সময় উনি হয়তো মানুষের মাঠে ময়দানে মানুষের এই উদ্বুদ্ধ করার জন্য, জাতীয়তাবাদী ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি কাজ করে যাচ্ছেন সেই রংপুর নীলফামারী অঞ্চলে। একজন ডেডিকেটেড মানুষ। আমার কাছে প্রত্যাশা যে আমি যখন নারীর জাগরণের কথা বলছি, তখন ধর্ম বা ইসলাম কি আমাকে সাংঘর্ষিক হচ্ছে কিনা। আমাদের দেশে যারা ধর্ম ব্যবসায়ী বা ধর্ম রাজনীতি করছেন, তারা কিন্তু এই নারীর অধিকার বা নারীর যে এগিয়ে যাওয়ার পথে আমাদের যে ধার্মিক সমাজ ব্যবস্থা, সেটাকে কিন্তু না, খুব বড় মাপের সাংঘর্ষিক, বা আমাদের যারা মাওলানারা বা যারা তারা কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন যে নারীকে ঘরের মধ্যেই রাখতে হবে, নারীকে বাইরে কোনো কর্মক্ষেত্রে যেতে দেওয়া যাবে না। এ ব্যাপারে আপনার একটু অভিমত ব্যাখ্যা করবেন। দেখো, নারীকে ঘরে আটকে রাখা মানে আমাদেরকে, আমাদের দেশটাকে আটকে দেয়া, দেশটাকে এগিয়ে যাওয়াতে বাধা দেওয়া। এখন ইসলাম কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, ইসলাম হচ্ছে পালন করার বিষয়, ইসলাম ধারণ করার বিষয়, ইসলাম লালন করার বিষয়,
ইসলাম নিজেকে পরিশুদ্ধ করবার বিষয়, নিজেকে পরিচালনা করবার বিষয়। এখন ইসলামকে নিয়ে ব্যবসা করা হচ্ছে। এটা খুবই দুঃখজনক যে আমরা মানুষের হৃদয়ের সফট জায়গাটাকে হাতের মুঠোয় নিয়ে আমরা বিজনেস করছি। আমি জানি যে শামীম তুমি মুসলিম, তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, তুমি অমুক, তুমি তমুক। তোমার ধর্মীয় অনুভূতিতে যদি আমি আঘাত করি, তোমার ধর্মীয় অনুভূতিতে যদি আমি নাড়া দিতে পারি, তাহলে কিন্তু আমার জয়। কিন্তু আমি তো এটা অন্যায় করছি, আমার ধর্মের সাথে অন্যায় করছি, আমার অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের সাথে অন্যায় করছি। তোমার ধর্ম তোমার মতো করে তুমি পালন করবা, এটা আমাদের রাসূলুল্লাহ বলেছেন যে তুমি তোমার ধর্ম একদম পালন করো। খুবই একটা গুরুত্বপূর্ণ পদ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানেও কিন্তু নারীদের তার বিবিদের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসা হ্যাঁ, করেছেন। এবং তার ওয়াইফ কিন্তু ব্যবসা করেছেন, সেই ব্যবসায় জি কিন্তু তিনি সহযোগিতা করেছেন। জি তো জি জি ধর্ম তো নারীকে পিছিয়ে দেয় নাই। একটা নারীকে আল্লাহ তাআলা কত উপরের মর্যাদা দিয়েছে, কত বড় মর্যাদা দিয়েছে। আমরা সেই শিক্ষা থেকে, সেই শিক্ষা আমরা নিচ্ছি না। আমরা আজকাল কোরআন পড়তে ভুলে গেছি, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি না। আমরা শিক্ষা দিচ্ছি কম্পিউটার শেখো, তুমি আর্ন করো, টাকা ইনকাম করো, তুমি জিপিএ 5 পাও। আমরা বলছি না তুমি নামাজটা পড়ো নাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, এটা কিন্তু আমরা বলছি না। আমরা বলছি তুমি জিপিএ 5 পেলে না কেন? পাশের বাসার লোকটা পাচ্ছে। আমরা যেভাবে টর্চার করছি একটা বাচ্চাকে, মেন্টাল হ্যারাসমেন্ট করছি, ছেড়ে দাও না বাবা, রিজিকের দায়িত্ব তো একজনের আছে, তাই না? তুমি তোমার বাচ্চাকে সব রকম শিক্ষা দাও, কোনটা দিয়ে তার হচ্ছে রিজেক আল্লাহ তৈরি করে দিবেন একমাত্র আল্লাহই জানে। আমাদের তো অনেক গানের শিল্পী আছে যাদের রিজেকের মাধ্যমে গান, ওই গানটাই সে শিখেছে। এখন ধর্মের কথা বলে আমি যদি পিছিয়ে থাকি, পিছিয়ে যাই, একজন শিল্পীও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ সে ওই জিনিসটা শিখেছে জন্য ওই জিনিসটা বিক্রি করে তার রুটি রুজি করে। সে হয়তো অন্য জিনিস শিখতে পারে নাই বা অন্য জিনিস করতে পারে নাই, এটা আমি তার দোষ বলবো না। সে ওইটাই শিখতে পেরেছে, ওইটাই ওইটাই সে পারে, অন্য কিছু সে পারে না। যেমন আমার ননদের ছেলে, সে পাবজি খেলে, পাবজি নিয়ে অনেক অনেক বাচ্চারা মার খেয়েছে, মরে গেছে, অনেক কিছু হয়েছে। এই ননদের ছেলেটা আজকে পাবজি খেলে, পাবজি গত বছর ইন্টারন্যাশনাল খেলা হিসাবে ইনক্লুড হয়েছে, এটা জেনেছো কিনা জানি না। হ্যাঁ, এখন ও প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা পাবজি থেকে আর্ন করে। ও ঢাকায় যখন কম্পিটিশনে আসে, ও আমার বাসায় এসে ওঠে, কারণ এখানে কেউ ওকে নিষেধ করবে না যে তুমি গেম খেলছো কেন, কারণ ও জানে যে এই পরিবেশটা এরকমই যে তোমাকে সব রকম কাজের সুযোগ দেওয়া হবে তুমি এগিয়ে এগিয়ে যাওয়ার জন্য। তো আমার বাসায় এসে ও খেলতে যায়, এবং এবারও সে তার টিমকে চ্যাম্পিয়ন করে নিয়ে গেছে। ওদের টিম 1.5 লক্ষ টাকা পেয়েছে, এবং ও হচ্ছে যেহেতু ইন্টারন্যাশনাল খেলা হিসেবে পাবজিটাকে এবার ইনক্লুড করেছে, সো ওর জন্য এটা সহজ হয়ে গেছে। পাশাপাশি আমি যখন দেখলাম যে এই বাচ্চাটা আমার শুধু খেলছে, একসময় যদি পাবজি গেমটা বন্ধ করে দেওয়া হয়, এই বাচ্চাটা কোথায় যাবে? তখন তাকে আমি বললাম যে বাবা তুমি খেলছো ভালো কথা, তুমি পাশাপাশি পড়াশোনাটা শুরু করো। তুমি অনার্স ভর্তি হও, 1 বছর গ্যাপ হয়েছে, এটা কোনো সমস্যা না। তুমি অনার্স ভর্তি হও, এটার পাশাপাশি তুমি চালিয়ে যাও। দেখো আমি কিন্তু পড়াশোনা করেছি, আমি ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করেছি, আমি হচ্ছে রাজনীতি করেছি, আমি খেলাধুলা করেছি। আমার শামীম তুমি তো খুব ছোট ছিলা যে যখন আমার আমি মনে আমরা জানি আপা, আমি এই জন্য বলছি আমাদের একজন লেমন আপা আছে। আমি থার্ড ইয়ারে কিন্তু একই দিনে 13টা পুরস্কার নিয়েছিলাম। সেটা সাংস্কৃতিক অঙ্গন, খেলার অঙ্গন, ইনডোর আউটডোর মিলিয়ে আমি 13টা পুরস্কার নিয়েছিলাম, এবং আমি পাবনা পলিটেকনিকে যখন পড়ি আমি একই দিনে 12টা পুরস্কার নিয়েছিলাম। তো চাইলে সবকিছু করা যায়। তো আমি তাকে যখন বললাম যে বাবা তুমি খেলছো ভালো কথা, এর মাঝে তুমি একটু পড়ো, দেখো তুমি পারো কিনা, তুমি ভর্তি হয়ে যাও। মাশাআল্লাহ 1 ইয়ার ওর পার হয়ে গেছে, ও কিন্তু 2টা সেমিস্টার অলরেডি কমপ্লিট করে ফেলেছে, আর 3 বছর পর সে অনার্স করবে। তো খেলাধুলা যেরকম দরকার আছে, বাচ্চারা তো এখন মাঠে যেতে পারছে না। ইয়াং জেনারেশনরা আজকাল ডিভাইস নিয়ে পড়ে থাকছে, নেশা নিয়ে পড়ে থাকছে। তারা আজকে যেহেতু তাদের হাতের মধ্যেই সবকিছু আছে,
এখন আমি এখানে বলবো যে ডিভাইস কিন্তু আমাদের শুধু নষ্ট করছে না, ডিভাইস থেকে যেমন আমার সন্তানটা ও যখন গেম খেলছে ও কিন্তু 5টা দেশের 5টা বন্ধু ওর হচ্ছে, তখন কিন্তু ও 5টা দেশের 5টা কালচার জানতে পারছে এবং ও বুঝতে পারছে যে ওকে কোথায় যেতে হবে, ওকে কোথায় যেতে হবে না। তুমি জানো যে আমার 2টা ছেলে 2 দেশে লেখাপড়া করে, একজন মালয়েশিয়ায় পড়ছে, একজন কানাডায় পড়ছে, এবং তারা কিন্তু এই ওই ডিভাইসটার কারণে, ওই কম্পিউটারটা তাদের হাতে ছিল বলেই ওরা কিন্তু নিজেরাই অ্যাপ্লাই করেছে, চান্স পেয়েছে, এবং চান্স পাওয়ার পরে আমাকে বলেছে যে আম্মু আমি ওখানে চান্স পেয়েছি। এই ডিভাইসটা যদি তাদেরকে আমি উন্মুক্ত না করে দিতাম তাহলে হয়তো তারা এই যে পজিটিভ ইউজটা, যেহেতু ফ্যামিলি একটা পজিটিভ মেন্টালিটি বিলং করে, সো তারাও একটা পজিটিভ লাইনে তারা থাকার কারণে হয়তো চলে গেছে। এই জন্য আমরা যে একেবারেই তাদেরকে ছেড়ে দিচ্ছি তা না, আমরা বাবা মাও কিন্তু দেখতাম যে তারা আসলে নেগেটিভিটি তাদের ভিতরে কিছু কাজ করছে কিনা এই ডিভাইস নিয়ে। তো এটা আমরা আপা আমরা আসছি, যেমন এখন এই সমাজকে পরিবর্তন করবার জন্য আমাদের সবচাইতে বড় প্রয়োজন একজন যোগ্য নেতৃত্ব, যে শিক্ষিত স্মার্ট নেতা, যে আমাদের শিক্ষা ব্যবস্থা সবকিছু চালু করবে। আপনি যেহেতু জানেন যে আমাদের ঈশ্বরদীতে প্রার্থী রয়েছে, আপনি সে ব্যাপারে একটু বলবেন। আমাদের ঈশ্বরদীতে সবসময়ই দেখা যাচ্ছে যে অপোজিট দলের একজন করে থাকে, যার কারণে আমাদের ঈশ্বরদীটা এগিয়ে যেতে পারে না, পিছিয়ে পড়ে। অপোজিট মানে বিদ্রোহী প্রার্থী এরকম টাইপের? হ্যাঁ, এরকম থাকে। তো মানে আমি একটা দলকে বলবো যে যেটা আমারই দল, আমার ভালোবাসার দল, যে এত বছর পর বাবা ঘরে ফেরার সময় পাচ্ছ, কেন এত ধাক্কা ধাক্কি? আসো না ঘরে আগে, তারপরে বেছে নাও। সমাজে অনেক কিছু আছে, খালি এমপি হওয়াটাই কিন্তু বড় কথা না। সমাজে আরো অনেক বড় বড় জায়গা আছে, অনেক বড় বড় কাজ আছে, যেটা একটা এমপির হাতকে শক্তিশালী করে দিয়েও সেটা করা যায়। আর আমাদের ঈশ্বরদীটা তো আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। দেখো, এটা সারাঘাট ছিল, সারাঘাটে আগে জাহাজ নোঙর করতো, এবং আমার দাদার বাড়ি ছিল কিন্তু সারাঘাটে, প্রথম বাড়িটা, পরে পাকশিতে করে, তারপরে হচ্ছে পাবনাতে যায়। তো এখানে জাহাজ নোঙর করতো, এবং আমি আমার দাদিকে দেখেছি যে উনি ঈদের শপিং, মানে শুনেছি উনি ঈদের শপিং কিন্তু কলকাতায় করতেন, এবং উনি সেলাই কম্পিটিশনে কলকাতায় যেতেন, যেখানকার সোনার মেডেল এবং রূপার মেডেল আমরা ছোটবেলায় দেখেছি যে উনি কম্পিটিশনে যেতেন। তো আস্তে আস্তে এগুলো সব ক্লোজ হয়ে যাচ্ছে। ওই আজকে ওই ঘাট নাই, ওই জাহাজ নোঙর করে না, আজকে অনেক ঘন বসতি হয়ে যাচ্ছে। আজকে আমাদের ঈশ্বরদী যে রেলওয়ে এত বড় জংশন, কিন্তু কোনো শৃঙ্খলতা নাই। একটা সিঁড়ি দিয়ে উঠতে হয় সেই জংশনে, যেখানে একটা অসুস্থ মানুষের পক্ষে, একটা বৃদ্ধ মানুষের পক্ষে এই ব্যাগ ক্যারি করে ওই সিঁড়ি দিয়ে উঠে প্ল্যাটফর্মে নামাটা খুব কঠিন। এখানে কিন্তু অনেক সহজ ভাবে একটা এসকেলেটর দেওয়া যেত, বা হচ্ছে ওই সিঁড়িটার পাশ দিয়ে একটা রাস্তা করা যেত যেখান থেকে প্ল্যাটফর্মে যাওয়া যায়। এরকম যদি একটা ব্যবস্থা থাকতো খুব ভালো হতো। আমাদের রেলগেটের এখানে ধরো মানে ওটা কি বলবো, যে একটা বিষ ফোড়ার মতো। এখানে যদি মানে ঢাকায় যেরকম ওয়ান ওয়ে আছে, ওরকম যদি ঠিক আছে রেলগেট 2টা করা যায়, যেহেতু জায়গা কম, অল্প জায়গা, সেখানে যদি একটা দিয়ে আসবে একটা দিয়ে যাবে এরকম একটা ব্যবস্থা করা যেত। কারণ ওখানে কিন্তু মানে রাস্তা চিকন, কিন্তু আশেপাশে জায়গা আছে। জনপ্রতিনিধিদের কাছে আমার এটাই চাওয়া যে আমার এই স্টেশনে যেন আমার যাওয়াটা সহজ হয়, আমার এই রেলগেটটা ক্রসিং এর সময় যেন আমাকে দীর্ঘক্ষণ বসে থাকতে না হয়, আমার বাজারের ভিতরের রাস্তাগুলো যেন মানে আমাকে পার হতে রিকশার ধাক্কায় আমাকে আহত হতে না হয়, আমার এয়ারপোর্টটা, যে চালু এয়ারপোর্টটা যেখানে আমরা ছোটবেলায় মানে দেখেছি এয়ারপোর্টে হ্যাঁ বিমান ল্যান্ড করতো, সেখানে এখন সেই বিমানটা বন্ধ হয়ে গেছে, যেটা আমাদের সারোয়ারের কৃষিতেও কাজে লাগবে, প্রত্যেকটা সেক্টরের মানুষের কাজে লাগবে। আমরা যদি কার্গো বিমান দিতে পারি, যে ধরেন ঈশ্বরদী টু দুবাই, ঈশ্বরদী টু ইউকে আমার পণ্য চলে যাবে।
হ্যাঁ, বা হচ্ছে আমরা ঢাকা পর্যন্ত আনলাম, ঢাকা থেকে আবার গেল, তাহলে কিন্তু ওই যে তৃণমূলের কৃষকরা কিন্তু তার পণ্যটা বাইরে পাঠাতে পারছে। আমি এই যে পায়েল ভাইয়ের কথায় আসছি, উনি এই যে এতগুলো ক্লাবের কথা বলেছেন, ক্লাবগুলো কিন্তু আছে, কোনো ক্লাবই কিন্তু মরে যায় নাই। এগুলোকে আবার আহ, আহ, উন্নত করার পুনর্জাগরণ। চেষ্টা করা, এবং ইয়াং জেনারেশন কিন্তু প্রচুর আসছে রাজনীতিতে। রাজনীতিতে কিন্তু ইয়াং জেনারেশন নাই তা কিন্তু না। খালেদা জিয়া যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, আমি তখন ঈশ্বরদী কলেজে সংসদের সম্পাদিকা ছিলাম। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওনার ব্যাচটা পড়ানোর জন্য। আমি যখন ওনার ব্যাচটা পড়াই, তখন উনি আমাকে বলেছিলেন, মেয়ে এই প্রোগ্রামে আসলে চুল বেঁধে আসবে, তোমার এত চুল, এত বড় চুল, গরম লাগছে না? আর তুমি দূরে যেও না, আমার পাশে বসো। উনি আমাকে ওনার চেয়ারের উপর আমাকে বসিয়ে রেখেছিলেন। উনি যতক্ষণ মঞ্চে ছিলেন ওনার চেয়ারের হাতলে আমাকে বসিয়ে রেখেছিলেন, যাতে এত ইয়াং জেনারেশন, এত ছেলেপেলে, মঞ্চে অনেক ছেলেপেলে দাঁড়িয়ে আছে, আমি যেন ওখানে না যাই। এবং উনি যখন নেমেছেন, উনি আমার হাতটা ধরে আমার নেত্রী নেতা যারা ছিলেন তাদের কাছে দিয়ে কিন্তু উনি চলে গেছেন। মানে উনি আজকে নাই। আমি খুব কষ্ট পেয়েছি যখনই জানলাম যে উনি নাই, তখন থেকে খালি তার ওই স্নেহ, ওই মায়া মমতার কথাই আমার মনে হচ্ছিল। তার এত তো দায় ছিল না আমাকে রেস্কিউ করার ওই জায়গাটাতে। তা আমি একটা ইয়ং মেয়ে, আমি রাজনীতিতে এসেছি, উনি উনি যে আমাকে ভালোবাসাটা দেখালেন, যে মমত্ব দেখালেন, যে মাতৃত্বটা দেখালেন, আমি মুগ্ধ। এবং উনি মঞ্চে দাঁড়িয়ে ওনার প্রথম কথা বলেছিলেন মোখলেসুর রহমান বাবলু ভাইকে, বাবলু তুমি এত ইয়ং ছেলে কোথায় পেলে? উনি বক্তব্য দেওয়ার আগে শুধু দাঁড়িয়ে হেসে বলেছিলেন, বাবলু তুমি এত ইয়ং ছেলে পেলে কোথায় পেলে? আমি এখনো যখন বিভিন্ন মিছিল দেখছি, বিভিন্ন প্রোগ্রাম দেখছি, শাহিনরা প্রোগ্রাম করছে, শাহিন তো আমার ক্লাসমেট, তখন দেখছি অনেক ইয়ং ছেলে পেলে। আমার যে নেতা আসবে, আমি জানি না কে আসবে, যে নেতা আসবে তার কাছে আমার করজোড়ে মিনতি, আপনি এদেরকে, এই যে সংগঠনগুলো আছে, সাংস্কৃতিক সংগঠন, খেলার সংগঠন, এই সংগঠনগুলোকে একটু তৈরি করে বাচ্চাগুলোকে এখানে ঢুকিয়ে দেবেন, ওরা নেশা থেকে ফিরে আসবে। মানুষ একটা কিছু নিয়ে ব্যস্ত থাকতে চায়। আমি সবসময় বলি যে সংগঠন করবা, সংগঠন করলে তুমি কখনোই অন্যদিকে যেতে পারবে না, তোমার নেশা তোমাকে গ্রাস করবে না। তোমাকে নেশা ক্রয়াল গ্রাস কখন করে? যখন তুমি ঘরে থাকো, একা থাকো, কষ্ট পাও। কারণ এখনকার বাবা মা ব্যস্ত, এখনকার বাবা মা সন্তানকে সময় দিতে পারে না। সন্তানকে যদি বাবা মা দুজনে সময় দিতে চায়, অর্থনৈতিক ভাবে সংসারটা খুব কষ্টে চলে। ওই সন্তানটাকে মানুষ করে টাকা পয়সা জোগাড় করতে, কারণ বাজার পড়াশোনার খরচ করতে অনেক, বাবা মাকে দুজনকে কাজ করতে হয়। তো একটা তার মানে বাচ্চা, আপা 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 আমরা আমরা একটা আসছি যে তার মানে আপনি চাচ্ছেন যে আমরা একজন যোগ্য প্রার্থীকে বেছে নিব, যে নারীর অধিকার নিয়ে কথা বলবে, যে আমাদের ঈশ্বরদী আটঘরিয়ার সমাজ ব্যবস্থাকে আমূল পরিবর্তন করবে, যোগ্য প্রার্থী। আপনি কি যেহেতু আপনি একজন হচ্ছে ছাত্রদল করেছেন, বিএনপির সমর্থক বা কর্মী, আপনার ক্যান্ডিডেট নিশ্চয়ই ধানের শীষে ক্যান্ডিডেট রয়েছে, আপনি কি তার ব্যাপারে কিছু বলবেন যে আপনি কি তাকে যোগ্য মনে করেন? এখানে একটা নেতৃত্বের একটা ব্যাপার আছে। তো দল যাকে মনোনয়ন দিয়েছে তাকেই যোগ্য ভাবা উচিত, এবং তাকেই জি। যোগ্য ভেবে তার যদি কোনো ল্যাকিংস থাকে, কেউ যদি মনে করে যে হ্যাঁ তার এই জায়গাটায় ভুল আছে, আমরা তার পাশে দাঁড়িয়ে তাকে শুধরিয়ে দিয়ে তো তাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটা তো খুব সহজ। একদম একদম তো দল একদম যাকে মনোনয়ন দিয়েছে, আমি চাইবো আমরা সবাই তাকে সাপোর্ট করব। তাকেই ভোট দিব। হ্যাঁ, তাকেই ভোট দিব। এবং তার কাছেই তো আমি দাবি করতে পারবো যে আমার দল জি জি। তোমাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে, তুমি আমার জন্য করবে না? আমার জন্য করার জন্যই তো আমার দল তোমাকে দাঁড় করিয়ে দিয়েছে। আমার দল তোমাকে নমিনেশন দিয়েছে তো আমার জন্য, শামীমের জন্য, সরোয়ারের জন্য, পায়েলের জন্য, শুধু তার জন্য একদম তো নয়। একদম, খুব সুন্দর বলেছেন আপা, ধন্যবাদ, খুব সুন্দর বলেছেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে। পায়েল ভাই, পায়েল ভাই যেহেতু একজন ক্রীড়া সংগঠক এবং সামগ্রিকভাবে সমস্ত সংগঠন এবং মানুষের সাথে তিনি ওঠা বসা করেন, তো পায়েল ভাইয়ের আগামীতে জনপ্রত্যাশা বা জনপ্রতিনিধি যিনি রয়েছেন ধানের শীষ প্রতীকের, বা আপনার পছন্দের প্রার্থী যারা রয়েছেন, আপনি তার ব্যাপারে কি বলতে চান, একটু বলবেন? ধন্যবাদ স্যার। আমি আবার একটু পেছন থেকেই বলি।
যেটা বলতে বলতে শেষ করছিলাম, সেটা হলো যে আসলে একটা সুস্থ সবল শরীর গঠনের সময় হলো শিশুকাল এবং কিশোরকাল। তো শিশুকাল এবং কিশোরকাল, সেই সময়টা যদি খেলাধুলা না করে তখন কখনোই শরীর মানে সুস্থ এবং শক্ত সুঠাম দেহ গঠন করা সম্ভব না। তো এই জন্য প্রয়োজন খেলার পরিবেশ। তো ক্লাব যেগুলো আছে সেগুলোকে আবার যারা বিশেষ করে যেহেতু এখন সমাজ নিয়ন্ত্রণ এবং রাষ্ট্র নিয়ন্ত্রণ জনপ্রতিনিধিরা করে, অর্থাৎ তাদেরই হলো মূল দায়িত্ব। তারা এই ক্লাবগুলোকে আবার নতুন করে সংস্কার করে খেলার পরিবেশ তৈরি করে দিবেন। পাশাপাশি স্কুল পর্যন্ত অন্তত, আমি ব্যক্তিগতভাবে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আসলে রাজনীতির পক্ষে না, কারণ ইন্টারমিডিয়েটের পরে একটা স্টুডেন্ট সে তার পরবর্তীতে কোন সাবজেক্ট কোন বিষয়ে সে হলো মানে সে হলো ভর্তি হতে ইচ্ছুক, এটা কম্পিটিশন থাকে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো কলেজগুলোতে কম্পিটিশন থাকে। তো সেই সময় পর্যন্ত তাদেরকে পড়াশোনার প্রতি আমার মনে হয় মনোযোগী করা এবং তাদের সে পরিবেশ করে সুযোগ দেওয়া উচিত। পাশাপাশি শিশু এবং কিশোরকাল থেকে তাদের খেলাধুলার পরিবেশ করে দেওয়া উচিত, যেন তারা সুস্থ এবং মানে সুস্থ এবং সুঠাম দেহের অধিকারী হয়। তাহলে তার মানসিকতা এবং তার মেন্টালি সেট আপটাও সুস্থ এবং সুন্দর থাকে। তো সেই জন্য ঈশ্বরদী এবং আটঘরিয়াতে শিশু পার্ক গঠন করে তৈরি করা উচিত। পাশাপাশি অন্তত খেলার মাঠ ঈশ্বরদী আটঘরিয়া দিয়ে অন্তত মিনিমাম 10টা খেলার মাঠ তৈরি করে দেওয়া উচিত। এবং স্কুল লেভেল, তো অনেকে তো একটু মনক্ষুণ্ণ হবেন, যেহেতু আমরা আমাদের সময় ছাত্র রাজনীতি কলেজে ছিল, এখনো আছে। তো তারপরে আমি আমার ব্যক্তিগত আসলে মতামত পেশ করলাম যে ইন্টারমিডিয়েট পর্যন্ত আসলে উচিত না। তারপরে তার সে একটা ভালো সাবজেক্টে বিশ্ববিদ্যালয়ে চলে গেল, তখন সে তার ব্যক্তিগত পছন্দ অপছন্দদের রাজনীতি করতেও পারে, নাও করতে পারে। তার আগ পর্যন্ত আসলে তাদের মানে একটা সুশৃঙ্খল সিস্টেমের মধ্যে রাখা উচিত। তাহলে সবাই আমার মনে হয় যে তাদের ভবিষ্যৎ গুলো সুন্দরভাবে গড়তে পারে। তো ঈশ্বরদী আটঘরিয়াতে মিনিমাম 10টা খেলার মাঠ যদি তৈরি করে দেওয়া যায়, তাহলে এই খেলার মাঠগুলো সবাই ব্যবহার করতে পারে এবং শিশুরাও আস্তে আস্তে খেলার মাঠে যাওয়া অভ্যস্ত হয়ে ওঠে। যেমন ঈশ্বরদী, তার পাশাপাশি ঈশ্বরদী স্টেডিয়ামটা ভাগাড়ে পরিণত হয়েছে। এখানে খেলার পরিবেশ দেখা যাচ্ছে আগে ছিল, এখন একেবারেই নাই। মাঝে মধ্যে হয়তো মেলার নামে ওই জুয়া, তারপরে মানে নৃত্য, বিভিন্ন ধরনের হয়তো দেখা যাচ্ছে যে যেটা সমাজে কোনো মঙ্গল বয়ে আনে নাই, এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে দেখা যাচ্ছে তারা সম্পৃক্ত থেকে করতেছে। তো আসলে টাকা পয়সায় সবকিছু না, এক টাকার জন্যই যদি করতে হয়, তাহলে তো নিজেকে আগে চিন্তা করতে হবে যে আমার সন্তান আছে, তাহলে তারও তো সুস্থ শরীর প্রয়োজন। আমি যেহেতু ক্রীড়া এবং সামাজিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত আছে, আমি চাই যে শিশুদেরকে এবং কিশোরদের এই পরিবেশগুলো যারা জনপ্রতিনিধি হবে তাদেরকে করে দেওয়া উচিত। তো আমি 1977-78 সাল থেকে, যদিও খুব ছোট, তারপরে আমি 80-র পরে তো আরো দেখছি যে ঈশ্বরদী আটঘরিয়া এই আসনটা আসলে জনগণের যে ম্যান্ডেট সবসময় নিরপেক্ষ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনগুলো যেগুলো জাতীয় এবং স্থানীয় নির্বাচন হয়েছে, সবগুলোতে আমি দেখেছি ধানের শীষের পক্ষেই ম্যান্ডেটটা সবসময় বেশি দেয়। তো এই কারণে ঈশ্বরদী আটঘরিয়া জনমানুষের জনপ্রতিনিধিদের ভিতর ধানের শীষের যিনি ক্যান্ডিডেট, যেনাকে তারেক রহমান বর্তমান সময়ের জন্য তাকে হয়তো ঈশ্বরদী আটঘরিয়ার জন্য প্রয়োজন মনে করছেন, যোগ্য মনে করছেন, জনাব হাবিবুর রহমান হাবিব সাহেবকে ধানের শীষের প্রতীক, দলীয় প্রতীক তিনি এখানকার ক্যান্ডিডেট হিসাবে জনমানুষের কাছে পাঠিয়েছেন। তো ঈশ্বরদী আটঘরিয়ার জনমানুষের প্রত্যাশা জনাব হাবিবুর রহমান হাবিব সাহেবের কাছে। আর যেহেতু তিনি তার
আর ছাত্র জীবন থেকে তিনি রাজনীতি করছেন। তিনি শাহপুর ইউনিয়নে থেকে তার শিশুকাল, তার মানে স্কুল লাইফটা শুরু করছেন। পরবর্তীতে তিনি কলেজে আসছেন, ঈশ্বরদীপ পৌর এলাকায়, শহর এলাকায় তিনি পরিবেশে আসছেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে গেছেন, বিভাগীয় শহরে গেছেন। পরবর্তীতে তিনি সারা বাংলাদেশে ছাত্র প্রতিনিধিত্ব করছেন। সেখানে তিনি রাজধানীতে গেছেন। অর্থাৎ ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, জেলার এবং বিভাগীয় শহর, রাজধানী সমস্ত জায়গার পরিবেশ সম্পর্কে তিনার অভিজ্ঞতা অনেক বেশি। তো এবং তিনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন এবং স্মার্ট একজন ক্যান্ডিডেট। জনমানুষের প্রত্যাশাও ইস্যুতে আগ্রহী তার প্রতি বেশি। যেহেতু পায়েল ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যন্ত, তার মানে আপনি যোগ্য প্রার্থী হিসেবে হাবিবুর রহমান হাবিব ভাইকে যোগ্য মনে করছেন বর্তমান আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে। জনগণ আশা করি জনগণের যে প্রত্যাশা, জনাব তারেক রহমান যেহেতু দিয়েছেন, তিনি তো যাচাই বাছাই করেই দিয়েছেন। অবশ্যই তো অবশ্যই এই কারণে আবার একটু তাকে এবারের জন্য হয়তো তাকে যোগ্য মনে করছেন এবং ঈশ্বরদী আটঘরিয়া জনমানুষের প্রত্যাশা তার প্রতি বেশি। একদম। তো আমরা আরেকটু সরোয়ার সাহেবের কাছে যাব, আমরা অনুষ্ঠানে একদম শেষ মুহূর্তে। লালিম সাহেব, সরোয়ার সাহেব, আপনাকে আমরা বলছিলাম যে এগ্রোতে আমাদের অনেক মানে ফসল, প্রায় 40% মতো ফসল, যেমন আম হলে গুড়ি অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে, লিচু গুটি অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে, সবজি যে আলোচনাগুলো করছেন আপনার, যেহেতু আপনি একটা ফাউন্ডেশনের সাথে যুক্ত, আগামী মানুষের কর্মসংস্থানের জন্য, ইয়াং জেনারেশনকে ওয়ার্কিং জেনারেট করার জন্য আপনার প্ল্যানিং কি, বা জনপ্রতিনিধির কাছে আপনার প্রত্যাশা? হ্যাঁ, আমি যেহেতু অনুষ্ঠান শেষের দিকে আমি খুবই অল্প সময় নিব, আমার কাছে কিছু পয়েন্ট আমি আপনাদের পায়েল ভাইয়ের কথা শুনে নোট আউট করছি। আমি খুবই অল্পতে বলতেছি। প্রথমে কৃষিটাকে ডিজিটালাইজ করতে হবে, কারণ আমরা তাছাড়া বিশ্বের সাথে আগাইতে পারবো না। আমরা এখনো আমাদের কৃষি ব্যবস্থা ম্যানুয়ালের ভিতরে আছে। আর এই আপনার হচ্ছে কৃষি ক্ষেত্রে তরুণদেরকেও একটু করতে হবে। তরুণরা কেন যেন কৃষি থেকে মুখ ফিরে আনছে। আমার বাবা কৃষি কাজ করে, আমি লেখাপড়া করছি, আমি আমি বড় অফিসার হবো, ডাক্তার হবো, কৃষি নিয়ে চিন্তা ভাবনা করার মতো তরুণদের সেই মেন্টালিটিটা চলে গেছে। এটা আমাদের অবশ্যই যে প্রতিনিধি হবে তার একটু দেখা উচিত। কেন কৃষি ক্ষেত্রে তো বাইরের দেশের কৃষকরা হেলিকপ্টার নিয়ে চলে, ওরা অনেক বিলিয়নিয়ার হয়, মিলিয়নিয়ার হয়। বাংলাদেশের তরুণরা কৃষি কে লাইক করে না। আমার বাবা কৃষক, এই পরিচয় দিতে যেন আমি লজ্জা পাই। আর আমি কৃষক, এটা তো অসম্ভব ব্যাপার। আমি লেখাপড়া করছি, ভার্সিটিতে পড়ছি, আমি কেন কৃষক হবো? এই মেন্টালিটিটার উপরে কাজ করতে হবে। এজন্য স্কুল হইতে পারে, কৃষি স্কুল হইতে পারে। আমরা খুব একটা পার্টনার প্রকল্পের থেকে কৃষি স্কুল খুলতেছি। আর ওভারঅল কৃষিটারে যখন আপনি ডিজিটালাইজ করতে যাবেন, তখন কিন্তু এই যে আমাদের যে প্রচুর পরিমাণে লিচু হয়, আমটা হয়, এগুলা ধরে এমনি নষ্ট হয়ে যায়। যথাযথ কোল্ড স্টোরেজ ব্যবস্থাটা নাই। এই কোল্ড স্টোরেজটা না থাকার কারণে যে কি পরিমাণ লিচু আমাদের নষ্ট হয় আর আম এটা নষ্ট হয়, এটা আপনারা সবাই ঈশ্বরদীর মানুষ সবাই আপনাকে একটু স্ট্যাটিস্টিক্স আমি একটু দেই, যেহেতু আমি এটা নিয়ে কাজ করি। আপনার আমরা বছরে 1000 কোটি টাকা লিচু বিক্রি করি, 1000 কোটি টাকা, এবং যার ফলে প্রায় 500-700 কোটি টাকার লিচু নষ্ট হয়ে যায়, পচে যায়, নষ্ট হয়। তো এইটাকে যদি কোল্ড স্টোরেজ করা যায়, এবং আপনাকে আরো বলি যে দিনাজপুরেও লিচু হয়, রাজশাহীতেও লিচু হয়, কিন্তু ঈশ্বরদীর লিচু হচ্ছে সবচেয়ে বেশি সুস্বাদু, বেস্ট 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 বেস্ট। আমার এই জিনিসগুলোতে যদি একটা জনপ্রতিনিধি কাজ করে, কারণ ঈশ্বরদী হলো অপার সম্ভাবনার দেশ। খুবই আমাদের বাংলাদেশের ভিতরে অপার সম্ভাবনা আছে। ওখানকার আবহাওয়া ভালো, মাটি ভালো, এখনো মাটির স্বাস্থ্য ঠিক আছে। ঈশ্বরদীতে অনেক বড় বড় মেগা প্রকল্প হচ্ছে, কিন্তু কৃষির উপরে কোনো কাজই হয় নাই। কৃষির উপরে কোনো কাজ হয় নাই। তো কৃষির উপরে যখন কাজ না হবে, তখন আমরা আস্তে আস্তে এমনিতেই উৎপাদন কমে যাবে। একটা সময় আসবে, দেখা যাচ্ছে আমাদের কাছে টাকা আছে, প্রযুক্তি আছে, বাট আমাদের ভালো খাবার নেই। এখন আমাদেরকে নিতে হবে যুদ্ধটাই হবে হচ্ছে মানে ভালো খাবার, নিরাপদ খাদ্য মানুষের কাছে পৌঁছানো। এইটাই মূলত যুদ্ধ হিসেবে নিতে হবে। খুবই সুন্দর বলেছেন, ধন্যবাদ।
এই যে যে জিনিসটা আমরা একটু যদি কম্পেয়ার করি, মিডল ইস্টে অনেক টাকা আছে, সোনা আছে, তেল আছে, ভালো খাদ্য নাই। হ্যাঁ আছে, এই খাদ্য খাদ্য কিন্তু নেই। আমাদের অঞ্চল থেকে যায়, আফ্রিকা থেকে আসে। তো আমরা চাইবো যে আগামীর বাংলাদেশ, আগামীর আটঘরিয়া ঈশ্বরদী হবে শস্য শ্যামলা সুন্দর একটি ঈশ্বরদী, যেটাকে আমি আমার ভাষায় বলি তিলোত্তমা ঈশ্বরদী। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে এসে গেছে, আমাদের হাতে 1 মিনিট সময় আছে। লেমন আপা, সর্বশেষ আপনি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবেন, এবং নারীদের অংশগ্রহণে আগামী, কারণ খুবই একটা জরুরি বিষয় যে ভোটে যদি অংশগ্রহণমূলক ভোট না হয়, ভোট কেন্দ্রে যদি মানুষ না যায়, নারীরা যদি যেতে না পারে প্রতিবন্ধকতার কারণে, তাহলে এই ভোট কিন্তু অর্থপূর্ণ হবে না। একদম সর্বশেষ আপনার কাছে প্রশ্ন, এবং আমরা বিদায় নিব। আমি নারীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন, আপনার পছন্দসই পাত্রকে আপনি ভোট দিবেন, আপনার যাকে ভোট দিতে ইচ্ছে করে তাকে দিবেন। আর আমার অনুরোধ তো অবশ্যই থাকবে হাবিব ভাইকে ভোট দেওয়ার জন্য, ধানের শীষে ভোট দেওয়ার জন্য। ধানের শীষে জয় হোক, আমার ঈশ্বরদীবাসীর জয় হোক। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপা, আপনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে আজকে সময় দিয়েছেন। পাবনা টিভি, পাবনা টিভির একটা স্লোগান হচ্ছে সারা বিশ্বে পাবনার মুখ। তার মানে আমরা একটা জিনিস বলতে চাই যে বিশ্ব দরবারে আমরা কিন্তু চলে যাব। আজকে চায়না দেখেন কিভাবে এগিয়ে গেছে, সারা বিশ্বের ইকোনমিকে তারা কিন্তু মানে ইয়ে করছে, ডিজার্ভ করতেছে, এবং হয়তো আর 1-2 বছরের মধ্যে তারা সুপার পাওয়ারে চলে যাবে। তো আমরা এগিয়ে যাব। পায়েল ভাইকে থেকে আমরা বিদায় নিব, আমরা অনুষ্ঠানে একদমই শেষ মুহূর্তে। আহ, ধন্যবাদ পাবনা টিভিকে আর একবার ধন্যবাদ জানাচ্ছি যে আজকে সুযোগ দেওয়ার জন্য। তো গণমানুষের প্রত্যাশা নিয়েই আসলে কিছু কথা বললাম। এগুলো আমি জনপ্রতিনিধি যিনি হবেন তার কাছে আমি কিছু দাবি দেওয়া পেশ করছি। সেগুলো সুষ্ঠু পরিবেশের জন্য, মানুষের সুস্থ এবং সুন্দর সুঠাম দেহ এবং মন গঠনের জন্য আমি যে দাবিগুলো করছি, আমি আশা করি যিনি জনপ্রতিনিধি হবেন তিনি এগুলো অবশ্যই বিবেচনায় নেবেন। কারণ এই ঈশ্বরদী পাবনা আটঘরিয়া আমাদের, এখানে আমরাই বসবাস করি, আমাদের পরিবার নিয়ে বসবাস করি। যদি সুস্থ পরিবেশে আমরা বসবাস করি এর সুফল আমরাই পাবো, আর যদি অসুস্থ পরিবেশে আমরা বসবাস করি এর ভোগান্তি আমাদের পরিবারদের সদস্যদের উপর দিয়ে যাবে। ধন্যবাদ। তার মানে পায়েল ভাই, আমরা এইটুকু বলতে পারি যে আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, আমাদের ইয়ের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ঈশ্বরদী আটঘরিয়ার উন্নয়নের স্বার্থে আমরা একমত, এবং আমরা আগামী নির্বাচনে একজন যোগ্য প্রার্থীকে অবশ্যই বেছে নেব। অবশ্যই আমরা একমত। ধন্যবাদ পায়েল ভাই, আপনি বেছে আপনার নেব ব্যস্ততার আমাদের মাঝেও আমাদেরকে সুন্দর সময় সুষ্ঠু দিয়েছেন। পরিবেশের সাথে। একদম একদম, এবং আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা ধন্যবাদ বলেছেন। শামীম। আমি যদি ফিজিক্যালি ফিট না থাকি, আমার বাচ্চারা যদি সুস্থ না হয়, আজকে ওবেসিটি হয়ে যাচ্ছে বাচ্চারা। তো ওবেসিটি হয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে তারা শারীরিক পরিশ্রম করছে না, কায়িক পরিশ্রম করছে না, খেলাধুলা করছে না, যার ফলে, এবং সেইটা একটা সময় যে আমি একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে পারি, এই ডিভাইসটার যেমন উপকার আছে অপকারও আছে। আমাদের ব্রেইনের যে একটা এনজাইম সিক্রেশন হয় ডোপামিন, এই ডোপামিন সিক্রেশনের ফলে আমাদের কিন্তু অনুভূতি, মহব্বত, প্রেম, ভালোবাসা এগুলো আসে, তারপর শ্রদ্ধাবোধ এগুলো আসে। তা আমাদের আজকে সন্তানদের মধ্যে এই জেনারেশনের মধ্যে কি যাচ্ছে, ম্যানার বোধ কমে যাচ্ছে, আমরা সম্মান বোধ নেই। আমরা এখনো মনে আছে আপার আমরা যদি দেখছি যে আমাদের এক শিক্ষক সাইকেল চড়ে মানে আসছেন, আমরা সাইকেল থেকে নেমে 100 হাত দূরে সাইকেল থেকে নেমে হেঁটে স্যারকে সালাম দিয়ে ক্রস করে স্যার চলে যেতেন, তারপরে আবার আমরা সাইকেলে উঠতাম, এরকম আছে। তো যাক, ঠিক আমাদের বলেছো শামীম। সবচাইতে বড়, আমাদের সন্তানদেরকে, জেনারেশনদেরকে সভ্য হতে হবে, নাগরিক মানবিক মানুষ হতে হবে। শুধু মানুষের জন্য না, শুধু ইসলামের জন্য পৃথিবী না, আল্লাহর সৃষ্টির সমস্ত মাকলুকের জন্য ভূখণ্ড, পাখির জন্য যেমন, গাছের জন্য যেমন, পশুর জন্য যেমন, হিন্দুর জন্য যেমন, মুসলিমের জন্য যেমন, খ্রিস্টান, সবার জন্যই এই এক আল্লাহর পবিত্র এই ভূমি। এখন ধর্ম আমি আমার মতো পালন করলে হবে না,
মাওলানা সাহেবের মতো পালন করলে হবে না, কারো মতো পালন করলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে জীবন বিধান দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন বিধান পালন করে দেখিয়েছেন, যেখানে নারীদের অধিকার, নারীদেরকে সাথে নিয়ে ব্যবসা করেছেন, নারীদেরকে যুদ্ধে নিয়েছেন, পর্দার একটা ব্যাপার আছে, সেগুলো আমরা পর্দার বিষয়টা আমাদের সমাজ ব্যবস্থায় গড়ে উঠবে পর্দার আলোকে। কিন্তু এটাকে নিয়ে যদি কোনো কেউ ব্যবসা করতে চায়, আমার ইসলামকে ব্যবহার করে আমি আমার স্বার্থ, ব্যক্তি স্বার্থ হাসিল করতে চাই, তাহলে এটা শিরিকি, বা এটা ইসলাম কখনো এই কথা বলে না। শেষ মুহূর্তে চলে যাব সারোয়ার হোসেন লালিমের কাছে। আপনি শেষ ধন্যবাদ ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনারে আপনারে অসংখ্য ধন্যবাদ। আমার মতো ক্ষুদ্র মানুষ একটু সাউন্ড দিচ্ছেন। আমি 2 মিনিটেই এই কথাটা 1 মিনিটে কথাটা বলবো। আমাদের ঈশ্বর দিয়ে আপনি গুগলতে সার্চ দিবেন, দেখবেন আসবে ঈশ্বরের দেশ। এই ঈশ্বরদী, তো ঈশ্বরের দেশ মানে তো একটা স্বর্গ। এখানে যদি সবাইকে ঐক্যবদ্ধ করে একটু, আমাদের এমনিতেই পারমাণবিক তৈরি হচ্ছে, এখানে কিন্তু প্রচুর গরম তৈরি হবে যখন উৎপাদন শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো এখনই কিন্তু সময়, এখনই অনেক প্লান্টেশন করা, অনেক গাছ লাগানো, যেন আমরা আমাদের পরবর্তী প্রজন্ম প্লাস আমরা যেন ভালোভাবে থাকতে পারি। কার্বন নিঃসরণ কমাতে হবে, এরকম একটা কিছু জিনিসের জন্য শুধু গাছ লাগাইতে হবে। আর সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা আসলেই যেন এটাকে ঈশ্বরের দেশ, এটাকে ঈশ্বরের দেশ হিসাবে আমরা তৈরি করতে পারি। এই কারণে ভাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকে যারা অংশগ্রহণ করেছেন, সারোয়ার আপনাকে ধন্যবাদ, আপনার গঠনমূলক কৃষি নিয়ে আপনার যে ব্যাপক চিন্তা, এজন্য আপনাকে ধন্যবাদ। পাবনা টিভির আয়োজনে 6 পর্বের অনুষ্ঠানে আজকে 2য় পর্ব। আগামী 4টি পর্ব আমরা ঈশ্বরদীর বিভিন্ন সেক্টরের মানুষ, চিকিৎসা, শিক্ষা, তারপরে ব্যবসা, অর্থনীতি, ক্রিয়া, সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ, সব ক্ষেত্রেই আলোচনা করব। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞতা পাবনা টিভির পক্ষ থেকে, অশেষ কৃতজ্ঞতা। সারা বিশ্বে পাবনার মুখ, ঈশ্বরদী আটঘরিয়া এগিয়ে যাবে, অগ্রগতির ঈশ্বরদী আটঘরিয়া, পাবনা 4, মানুষের জয় হোক, সামনের দিন এগিয়ে যাবে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।